আচ্ছা, তাহলে আমরা সিনথেসিস মেথড অলমোস্ট শেষ করে এনেছি। ও সলজেল মেথডটা ডিটেলস হয়নি, তাই না? ঠিক আছে, আমরা একটা মেকানিক্যাল মেথড পড়লাম, সেটা হচ্ছে বল মিলিং, যেখানে শক্তপোক্ত বল চেম্বারের মধ্যে রোটেট করবে এবং বাই মেকানিক্যাল কলিশন ন্যানো পার্টিকেলস উইল বি ক্রিয়েটেড। আর একটা আমরা পড়লাম ফটোলিথোগ্রাফি, যেটা হচ্ছে প্যাটার্নিং। পিএলডি পালস লেজার ডিপোজিশন, এটা আমরা প্রথম দিকে পড়েছিলাম। আর একটা ইম্পর্টেন্ট মেথড হচ্ছে লিকুইড ফেজ গ্রোথ আর কি। হ্যাঁ, লিকুইড ফেজ গ্রোথের ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে সলজেল মেথড, যেটা আমাদের বাকি আছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এবং যেটা ভেরি 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 পপুলার, সেটা হলো গ্যাস ফেজ ডিপোজিশন টেকনিক্স। এবং এটা তো লিকুইড ফেজ। এবার গ্যাস ফেজ ডিপোজিশন টেকনিকের মধ্যে আবার দু ধরনের ব্যাপার হতে পারে। একটা হতে পারে যে আমি একটা গ্যাস মিক্সচার বানালাম, তারপর আমি কি বেরিয়ে গেলাম, ও না, দুটো রঞ্জন ঢুকলো। আচ্ছা, হ্যাঁ, আমি গ্যাস মিক্সচার বানালাম এবং তারপর সেটাকে আমি সামহাউ সুপার স্যাচুরেশনে নিয়ে গেলাম, তাহলে সেখান থেকে অটোমেটিক্যালি বাই ওয়ে অফ কন্ডেনসেশন আমরা ন্যানো পার্টিকেলস পাবো। তো এর মধ্যে অনেক কিছুই আছে, এর মধ্যে ফিজিক্যাল রুট আছে, এর মধ্যে কেমিক্যাল রুটও আছে। তো যখন হাই টেম্পারেচারে হিট করছে তখন কেমিক্যাল রিয়াকশনও হতে পারে। যাই, বিভিন্ন রকম ভাবে হয়ে টয়ে ফাইনালি ন্যানো পার্টিকেলস পাওয়া যাবে। এবং আমি এখানে কি এনভায়রনমেন্ট ইউজ করব সেটার উপর আমার ফাইনাল প্রোডাক্ট ডিপেন্ড করছে। মানে আমি এনভায়রনমেন্ট হিসাবে নাইট্রোজেনের সঙ্গে যদি FeCO5 ইউজ করি তাহলে যা পাবো, আমি যদি সিলিকনের কিছু একটা ইউজ করি, সিলিকন নাইট্রাইট ফর এক্সাম্পল, তাহলে আমি কিন্তু একটা অন্য জিনিস পাবো। তো কি এনভায়রনমেন্টে এই গ্যাস ফেজ ব্যাপারটা, কন্ডেনসেশন ব্যাপারটা হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। এই সিনথেসিস টেকনিকটাকে বলা হয় গ্যাস ফেজ কন্ডেনসেশন টেকনিক। এছাড়া গ্যাস ফেজ স্টেজে আর একটা যেই সিনথেসিস হয় সেটা হচ্ছে ডিপোজিশন, ফিজিক্যাল ভেপার ডিপোজিশন, অ্যান্ড chemical vapor deposition, PVD and CVD. Now, এবার একটুখানি শুরু থেকে শুরু করা যাক। তাহলে ইউজুয়ালি বাই ওয়ে অফ পিভিডি অর সিভিডি আমরা যে ধরনের থিন ফিল্ম ইউজুয়ালি ডিপোজিট করি, আইদার মেটালিক থিন ফিল্ম or metal silicide thin film or dielectrics like SiO2, Si3N4 etc. ঠিক আছে, এই তিনটে ক্যাটাগরির থিন ফিল্ম মোটামুটি ডিপোজিট করা হয়। এবং
পিভিডি মেথডে পিভিডির মেথডের মধ্যে ইম্পর্টেন্ট টেকনিক হচ্ছে ইভাপোরেশন অ্যান্ড the other is sputtering. ঠিক আছে, সো ফিজিক্যাল ভেপর ডিপোজিশনে কোনো কেমিক্যাল ইন্টারাকশন থাকে না, ঠিক আছে, পুরোটাই ফিজিক্যাল প্রসেস। ইভাপোরেশন আর স্পাটারিং দুটোই তোরা এখন জেনে গেছিস। ইভাপোরেশন হচ্ছে জাস্ট সলিড থেকে জিনিসটা গ্যাস ফেজে কনভার্ট হবে, সেইভাবে আমরা ভেপারটা তৈরি করব। আর স্পাটারিং হচ্ছে ইজেকশন, খুদে খুদে মেটেরিয়াল বার করা। কি দিয়ে খুঁজবো? ইজেকশন বাই fast electron by fast electrons. Okay, now CVD, chemical vapor deposition. Chemical vapor deposition এর মধ্যে important techniques হলো number 1 atomic pressure CVD, or APCVD in short. Number 2 low pressure CVD, or LPCVD in short. Number 3 plasma enhanced CVD. প্লাজমা ইউজ করা হবে এখানে। PECVD, and number 4 is hot wire CVD, HWCVD. Okay, now let's concentrate on PVD. So PVD process is a 4-step process. Step 1, প্রথমে ওটা কনডেন্সড ফেজে থাকবে, তারপর তো ওটা ভেপার ফেজে যাবে। সো স্টেপ 1 ইজ যে মেটেরিয়ালটা ডিপোজিট করতে চাইছি সেটা সলিড বা লিকুইড ফেজে থাকবে, অর্থাৎ which is the condensed phase. তারপর by way of evaporation it will convert itself into gas phase. তারপর সেটাকে কোথাও একটা মানে নিয়ে যাওয়া হবে, মানে আই মিন গ্যাস হওয়ার পরে সেটা কোথাও তো একটা যাবে, মানে যেখানে ডিপোজিশনটা হওয়ার কথা সেই পর্যন্ত যাবে। সো the next step is, or the next phase is transport. And after that, তো ট্রান্সপোর্টের পর তো এটা যেই ফেজে ছিল সেখানেই থেকে যাচ্ছে গ্যাস ফেজ, এবং ফাইনালি আমি যখন কোনো একটা সারফেসের উপর এটাকে কনডেন্স করাচ্ছি, কনডেনসেশন, দেন
সলিড ফেজ। ওকে, এবার এই যে ইভাপোরেশন, ঠিক আছে, এই পার্টটাই সব থেকে ক্রিটিক্যাল, বাকিগুলো অতটাও ক্রিটিক্যাল নয়। মানে একটা চেম্বারে আমি যেখানে একটা টার্গেটকে মাউন্ট করেছি সেই পর্যন্ত একটা জিনিসকে নিয়ে যাওয়া, তো এটা এমন কোনো ব্যাপার নয় আর কি। মানে একটা চেম্বার ডিজাইন করা, যদি ভ্যাকুয়াম চেম্বার হয় তাহলে সেই পার্টটা খুব ক্রিটিক্যাল। এবং তারপরে আমি হয়তো সাপোজ এখানে হয়তো আমার সারফেসটা আছে যেখানে আমি কনডেন্স করাতে চাই, আর এখানে হয়তো সেই মেটেরিয়ালটা আছে ইন সলিড অর লিকুইড ফেজ। তো এখান থেকে বিমটা এখানে যাবে, সেটাও খুব একটা অসাধারণ কিছু ব্যাপার নয়। সব থেকে ইম্পর্টেন্ট যে পোর্শনটা সেটা হচ্ছে ইভাপোরেশন পোর্শন। ঠিক আছে, সলিড বা লিকুইড থেকে গ্যাস ফেজে কনভার্ট করে একটা অ্যাটমিক বিম তৈরি করা। এই অ্যাটমিক বিম তৈরি করার যে প্রসেসটা, এটার মধ্যে কিন্তু অনেক কিছু ঢুকে আছে। এই যে চেম্বার, এই চেম্বারের ভেতরকার প্রেশার, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এগুলো সবকিছুই ম্যাটার করবে, তো সেগুলোই আমরা ধীরে ধীরে দেখব। সো the requirements for evaporation system. আচ্ছা, এখানে একটা কথা বলে নি, সেটা হচ্ছে আমি তো এগুলো পড়াচ্ছি, কিন্তু তোরা ওই যেই বইটা অ্যাকচুয়াল বই আর কি, ওই বইটা কিন্তু তোরা অবশ্যই একবার দেখে নিবি যে ওখানে কিছু এক্সট্রা পয়েন্ট আছে কিনা, যেটা আমি ক্লাসে বললাম না। ওই বইটা কিন্তু ধরেই এগোবি, ওটা অবশ্যই একবার দেখে নিবি। কোনো কিছু হয়তো টপিক হয়তো মিস হয়ে গেল ছোটখাটো, তো ওইটা যাতে, মানে তার জন্য তোরাও বাদ দিয়ে দিবি, ওইটা করিস না। আচ্ছা, ইভাপোরেশন সিস্টেমের রিকোয়ারমেন্টস, প্রথম সিস্টেম রিকোয়ারমেন্ট অবশ্যই ভ্যাকুয়াম, না হলে তো উল্টোপাল্টা জিনিস ডিপোজিট হয়ে যাবে। এই অ্যাটমিক বিম ডিপোজিট হওয়ার বদলে এখানে অ্যাম্বিয়েন্সে যা থাকবে সেটা ডিপোজিট হয়ে যাবে। সো ফার্স্ট রিকোয়ারমেন্ট ইজ ডেফিনেটলি দ্য ভ্যাকুয়াম। সো উই নিড 10 to the power -6 ton or better vacuum for বেটার কোয়ালিটি ফিল্মস। যত ভ্যাকুয়াম ভালো হবে তত ফিল্মের কোয়ালিটি ভালো হবে, অবভিয়াসলি পিওরিটিটা আরো বেটার হবে এবং স্ট্রাকচারটাও বেটার হবে, কেননা বিকজ নো random atoms are present to disturb the formation of the thin films, that's why. বেটার ভ্যাকুয়াম মানে কি আমরা বোঝাচ্ছি? বেটার ভ্যাকুয়াম বলতে we mean ultra high vacuum, UHV system. Very 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 hard to maintain, extremely difficult. UHV সিস্টেমের প্রেসার কিরকম অর্ডারের হয়? আমাদের ল্যাবে যেটা ছিল সেটা 10 to the power -10 মিলিবার তো যখন তখন হতো, মানে ইজিলি। So it is usually near about 10 to the power -11 millibar. ঠিক আছে, মানে এই রেঞ্জেও ঢুকে যেত। মানে অ্যাকচুয়ালি 10 to the power -10 মিলিবার মানে হচ্ছে এটা ধর মানে এটা ঠিক বলা উচিত নয়, 1.2 বা 1.3 into 10 to the power -10 মিলিবার এরকম থাকতো। আর খুব ভালো ইউএইচবি কন্ডিশন হলে তখন হয়তো 9.8 বা 9 into 10 to the power -11 mbar এরকম হয়ে যেত। মিলিবার 1 বার হচ্ছে 1 atmospheric pressure।
ওকে, নেক্সট হিটিং সিস্টেম। ইভাপোরেট করার জন্য নেক্সট রিকোয়ারমেন্ট ইজ হিটিং সিস্টেম। কি দিয়ে হিট করবো? দুভাবে করা যায়। এক হচ্ছে সরাসরি ফিলামেন্ট পেঁচিয়ে গরম করে দাও, দ্যাট ইজ থার্মাল হিটিং। আরেকটা হচ্ছে ওর উপরে ইলেকট্রনের ঝড় বৃষ্টি ক্রিয়েট করো, which is ইলেকট্রন বিম হিটিং। দু ধরনের হিটিং ক্যাপাসিটি ছিল আমাদের যে সিস্টেমটা ছিল ল্যাবে। 3 নম্বর হচ্ছে কোনো ব্যাপার না। 3 নম্বর হচ্ছে আচ্ছা ঠিক আছে, এক্সট্রিম লিক প্রোটেকশন। মানে বুঝতেই পারছিস যে আমরা বায়ুমণ্ডলের মধ্যে দাঁড়িয়ে, মানে যেখানে কিনা 1 বার অ্যাটমসফেরিক প্রেসার, তার মধ্যে দাঁড়িয়ে এমন একটা চেম্বার আমি এক্সিস্ট করাতে চাইছি যার ভেতরে 10⁻⁻13 বার অ্যাটমসফেরিক প্রেসার থাকবে। এবার বায়ুমণ্ডলের বায়ু প্রবাহের ব্যাপারটা তো আমরা জানি, তো একবার থাকবে চারিদিকে আর মাঝখানে একটা চেম্বারের মধ্যে 10⁻⁻13 বার থাকবে, তার মানে বুঝতেই পারছিস যে লিক হওয়ার ব্যাপারটা ঠিক কতটা ক্রিটিক্যাল একটা ইস্যু। এবং আমার সিস্টেমে এক্সট্রিমলি এফিশিয়েন্ট সেট of pumps must be there. সর্বক্ষণ পাম্পগুলোকে অ্যাক্টিভ থাকতে হবে, প্রচন্ড এফিশিয়েন্ট হতে হবে। So any ultra high vacuum system is extremely expensive because of these pumps. ঠিক আছে, এবং পাম্পগুলোরও তোরা তো অবশ্য তোদের কারিকুলামে কোথাও পাম্প নিয়ে পড়ানো হয় না। পাম্পগুলোর আবার নির্দিষ্ট রেঞ্জ আছে, মানে একটা পাম্প, একটা সিঙ্গেল পাম্প কখনোই একবার থেকে 10⁻⁻13 বারে আনতে পারে না। প্রথমে একবার থেকে হয়তো, মানে পাম্পেরও একটা অ্যাক্টিভিটি রেঞ্জ থাকে, ওয়ার্কিং রেঞ্জ। কোনো একটা পাম্প হয়তো একবার থেকে 10⁻⁻7 বার এই পর্যন্ত আনতে পারে। নেক্সট কোনো একটা পাম্প হয়তো 10⁻⁻7 থেকে হয়তো 10⁻10 বার অব্দি আনতে পারবে। আবার পরের কোনো একটা পাম্প হয়তো 10⁻10 থেকে 10⁻13 বার অব্দি আনতে পারবে। তো এমন কোনো পাম্প হয় না যাকে 1 বার থেকেই যে হাওয়া বের করে 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 10⁻13 এ নিয়ে চলে আসবে, এরকম কোনো পাম্প এক্সিস্ট করে না। প্রত্যেকটা পাম্পেরই একটা নির্দিষ্ট ওয়ার্কিং রেঞ্জ থাকে, সেই অনুযায়ী তোকে কেয়ারফুলি চুজ করতে হবে। 1 বার অ্যাটমসফেরিক প্রেসারে তুই যদি এই লেভেলের, মানে এরা হচ্ছে খুবই সূক্ষ্ম কাজ করে, বুঝতে পারছিস তো, -10 কে -13 এ নিয়ে আসে। তো এই পাম্পকে তুই যদি 1 বার প্রেসারে চালিয়ে দিস তাহলে দ্যাট পাম্প উইল বি ড্যামেজড। So extremely efficient set of pumps এবং extreme leak protection। মানে সিস্টেমে যদি হাজার হাজার লিক থাকে আর পাম্পগুলো সারাক্ষণ বাতাস বের করে যাবে, তাহলে তো পাম্পগুলো লঞ্জিভিটি নষ্ট হয়ে যাবে, মানে বেশি দিন কাজই করতে পারবে না। তাহলে দুটোই দরকার, যাতে বেশি বাতাস টাতাস না ঢোকে তার জন্য একটা এক্সট্রিম লেভেলের লিক প্রোটেকশনও দরকার এবং এক্সট্রিমলি এফিশিয়েন্ট সেট অফ পাম্পসও দরকার। এবারে তোরা বলবি তাহলে এত কিছু ঝামেলা না করে একটাই একঢালা একটা স্ট্রাকচার করে ফেললেই তো হয়, বাট দ্যাট ইজ নট পসিবল। কেননা আমার চেম্বার যেমনই থাক না কেন, সেই চেম্বারে আমাকে ঢোকা বেরোনোর একটা সিস্টেম রাখতেই হবে, যেখানে আমি স্যাম্পল লোড করব এবং স্যাম্পল আমি সেখান থেকে বেরও করব। I will take out the sample also. প্লাস যেই মেটেরিয়াল আমি ডিপোজিট করছি সেই মেটেরিয়ালও তো আমাকে কিছুটা ভরে রাখলাম একটা কোনো বাটির মধ্যে, একটা সময় না একটা সময় তো সেটা ফুরোবে, তখন সেটাকে আবার খুলে বের করে আবার মেটেরিয়াল ভরতে হবে। তাহলে অ্যাটলিস্ট আমাকে স্যাম্পল ঢোকা বেরোনো আর যা আমি ডিপোজিট করতে চাই সেটা আর কি ঢোকা বেরোনো, এই দুটো ওয়ে তো আমাকে রাখতে হবেই। প্লাস এই যে পাম্পগুলো কানেক্টেড থাকবে চেম্বারের সঙ্গে, তাহলে এদের একটা ইনলেট সিস্টেম থাকবে, মানে কানেকশনের একটা পয়েন্ট থাকবে।
ঠিক আছে, প্লাস এবার এরকম আরো অনেক কিছুই আছে, কেননা আরো অনেক ছোট ছোট কম্পোনেন্ট থাকবে এই চেম্বারের, অর্থাৎ আমার আই ক্যানট অ্যাভয়েড দ্য জাংশনস। ওকে, ইট ইজ ইম্পসিবল টু অ্যাভয়েড দ্য জাংশন পয়েন্টস। জাংশনস আমার থাকবেই এবং সেটা প্রচুর থাকবে। যেটা আমাকে করতে হবে সেটা হলো টু এনশিওর দ্যাট দ্য লিক ইজ মিনিমাম and pump efficiency is maintained. ওকে, আর ফোর্থ পয়েন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ থিকনেস মনিটর। যেটা দিয়ে আমি ফিল্ম থিকনেসটা বুঝতে পারবো ডিউরিং ডিপোজিশন, যাতে আমি ব্যাপারটাকে মনিটর করতে পারি। ডিপোজিশনের সময় তো দেখতে হবে, ধরা যাক আমি হয়তো 4 অ্যাংস্ট্রম থিকনেসের একটা ফিল্ম গ্রো করতে চাইছি, তো এবার ডিপোজিশন একটা রেট থাকবে, কি রেটে ডিপোজিশন হচ্ছে সেটাও আমাকে জানতে হবে, সেই রিলেটেড আমাকে একটা ক্যালিব্রেশনও করতে হবে যে আমি যদি 1000 ডিগ্রি সেলসিয়াসে আয়রনকে হিট আপ করি, তাহলে হয়তো 1 অ্যাংস্ট্রম পার মিনিট এই রেটে ডিপোজিশন হচ্ছে, হয় বা হবে। এইরকম একটা ক্যালকুলেশন তো আমার জানা থাকতে হবে, তবেই আমি একটা নির্ধারিত থিকনেসের ফিল্ম ডিপোজিট করতে পারবো। তাহলে এই ধরনের ক্যালিব্রেশনগুলো যদি করতে হয়, তাহলে আমাকে অবশ্যই সিস্টেমের ভেতরে ইনবিল্ট একটা থিকনেস মনিটর দরকার। মানে ফিল্ম তৈরি করার পর সেটাকে বাইরে বের করে আনার পরে থিকনেসের মেজারমেন্ট করা বা ক্যারেক্টারাইজ করা, সেটা তো হাজারটা টেকনিক আছে, কিন্তু সিস্টেমের ভেতরেও একটা ইনবিল্ট স্ট্রাকচার থাকতে হবে, না হলে ইট উইল বিকাম কামব্রাস, ইট উইল বিকাম কেওটিক। ঠিক আছে, তো যে কোনো ইভাপোরেশন সিস্টেমে আমার একটা ভেতরে ইনবিল্ট থিকনেস মনিটর দরকার। থিকনেস মনিটরগুলোর কার্যপ্রণালীটাও খুব ইন্টারেস্টিং হয়, যদিও সেটা আমি এখানে বলবো না, কিন্তু পরে কখনো বলবো থিকনেস মনিটরগুলো কিভাবে কাজ করে। খুব সুন্দরভাবে ওরা থিকনেস মাপে, ইন্টারেস্টিং। আচ্ছা, ইন্টারেস্টিং মানে হচ্ছে ইট এমপ্লয়েজ দ্য ফেনোমেনা অফ রেজোনেন্স। একটা ভাইব্রেটর থাকে, আর কোন সিস্টেমে রেজোনেন্স, মানে কোন ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স হবে, মানে ব্যাপারটা থিকনেস মনিটরের ব্যাপারটা এরকম থাকে যে যেখানে আমার টার্গেটটা থাকবে, কোথায় দেখিয়েছিলাম, হ্যাঁ এটা তো আমার টার্গেট, মানে হচ্ছে যার উপরে আমি ডিপোজিটটা করছি। তো থিকনেস মনিটরটা কোথায় থাকে বলতো, এই টার্গেটের পাশেই কোথাও একটা থাকে। ঠিক আছে, মানে একটা কোনো ডামি প্লেট বসানো থাকে, তো যেই মেটেরিয়াল স্যাম্পেলের উপর ডিপোজিট হবে সেই একই মেটেরিয়াল এই ডামি প্লেটের উপরেও ডিপোজিট হবে। ডামি প্লেটের উপর যখন ডিপোজিশনটা হচ্ছে তখন এর মাস বাড়ছে, মাস বাড়লে এর যে নিজস্ব ভাইব্রেশনের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা নট, সেটা চেঞ্জ হবে। তো এই ওমেগা নটের চেঞ্জটাকে ডিটেক্ট করে মাস এবং সেখান থেকে থিকনেসকে বের করা যায়। দিস ইজ হাউ থিকনেস মনিটরস ওয়ার্ক। খুব ইন্টারেস্টিং এটার মেথডটা, মানে ওয়ার্কিং প্রিন্সিপালটা। আচ্ছা, এবার thickness monitor and the fifth important component is the mechanical shutter system and the Knudsen cell. Knudsen cell লম্বাটা মতন চোঙা মতন একটা জিনিস, যার মধ্যে যে মেটেরিয়াল ডিপোজিট করতে চাই সেটা থাকবে। মেকানিক্যাল শাটার সিস্টেম, অর্থাৎ সেই জিনিসটা ঢাকা থাকবে এবং সেটা মেকানিক্যালি ওপেন করার সুযোগ থাকবে।
তাহলে এই দেখ বলছিলাম না যে জাংশনস ইউ ক্যানট অ্যাভয়েড। শুধু যে সেলের মধ্যে মেটেরিয়াল থাকবে আর গরম করে দিলাম সেটাই ব্যাপার নয়, তার উপরে একটা ঢাকা দেওয়ারও একটা জিনিস থাকতে হবে যেটাকে বাইরে থেকে কন্ট্রোল করা যাবে এবং দরকার মতন খোলা যাবে বা বন্ধ করা যাবে। এই 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 ব্যাপারটা না থাকলে আমি তো কন্ট্রোল করতে পারবো না যে কখন আমি ডিপোজিট করব কখন করব না, মাঝে একটা ব্রেক দেব আবার ডিপোজিট করব। সো এই ব্যাপারটার উপর যদি আমি নিজের কন্ট্রোল রাখতে চাই তাহলে আই নিড আ শাটার সিস্টেম which can be controlled mechanically from outside. Okay, so roughly the schematic looks like this. এই হচ্ছে আমার চেম্বার, দেন চেম্বারের সঙ্গে পাম্পস আর কানেক্টেড, exhaust. This is the substrate holder, যেখানে বিভিন্ন ধরনের সাবস্ট্রেট থাকতে পারে। সাবস্ট্রেট মানে কি, যার উপরে ডিপোজিশনটা হবে। এইবার নিচে থাকবে যেটা ডিপোজিট করতে হবে সেটা, অর্থাৎ সোর্স মেটেরিয়াল, এবং এটা হবে তার হোল্ডার। এখানে থাকবে সোর্স মেটেরিয়াল, দেন এখানে একটা শাটার সিস্টেম থাকবে, আর this is the vacuum chamber. এটা হচ্ছে প্রচন্ড ওভার সিম্পলিফাইড একটা স্কিমাটিক। নাও the evaporation. A little bit of mathematical modeling. So কি কি ডিফাইন করছি আমরা? প্রথমত আমরা পি স্টার ডিফাইন করছি, মানে এখানে অ্যাকচুয়ালি দুটো জিনিস আছে, ঠিক আছে? এই হচ্ছে চেম্বার আর এটা হচ্ছে আমার সোর্স মেটেরিয়াল। তো দুটো জিনিস আছে, এক হচ্ছে সোর্স মেটেরিয়াল থেকে অ্যাটমিক ফ্লাক্স বেরোচ্ছে, ওকে? এখন এই যে অ্যাটমিক ফ্লাক্সটা বেরোচ্ছে, এবার বেরোবে তো এটা তো চারিপাশেই যাবে, বিভিন্ন দিকে যাবে, আবার সেখান থেকে রিফ্লেক্ট ব্যাক করে আসবে। তো বক্তব্য হচ্ছে এই যে যখনই সোর্স মেটেরিয়াল থেকে অ্যাটমিক ফ্লাক্সটা বেরোচ্ছে তখন একটা অ্যাম্বিয়েন্ট প্রেসার বা চেম্বার প্রেসারও থাকবে। অ্যাম্বিয়েন্ট প্রেসার বা চেম্বার প্রেসার থাকবে। এই চেম্বার প্রেসারটা কিসের জন্য হবে? এক নম্বর হচ্ছে আমরা এই চেম্বারের প্রেসারটা 10⁻⁻13 বার করেছি, কিন্তু দিস ইজ নট জিরো, রাইট? জিরো তো নয়, ফলে একটা মানে কি বলবো, মানে মানে এনভায়রনমেন্টাল একটা প্রেসার, খুব যৎসামান্য যা আছে তাদের একটা প্রেসার।
আর 2 নম্বর হচ্ছে রিটার্ন ফ্লাক্স, মানে সোর্স থেকে যা বেরিয়েছে বেরিয়ে আবার রিফ্লেক্ট হয়ে হয়তো ফিরছে এখানে, বা ওদের যদি আবার এখানে সলিডে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে এলো রিফ্লেক্ট ব্যাক করলো করে আবার এখানেই এসে ডিপোজিট হয়ে গেল, আবার সলিডে পরিণত হলো, সেটাও হতে পারে। তাহলে এখানে বেসিক্যালি 2 ধরনের ফ্লাক্স আছে, একটা আউটবাউন্ড আর একটা ইনবাউন্ড, বা একটা ফ্লাক্স আর একটা রিটার্ন ফ্লাক্স, ঠিক আছে। তো যেটা ফ্লাক্স সেটার প্রেশারটা পি স্টার, মানে যেটা বেরোচ্ছে আর কি। সো দিস ইজ পার্শিয়াল প্রেশার of a gas in equilibrium with its condensed phase at a given temperature T. Usually it is only a function of temperature. Okay. এরপরে কি যে অ্যাম্বিয়েন্ট বললাম, আর একটা হচ্ছে পি, যেটা কিনা অ্যাম্বিয়েন্ট হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যেটা কার উপরে কাজ করবে, অ্যাক্টিং আপন দ্য ইভাপোরেন্ট। Basically acting upon the source, right? So in this situation, according to the Hertz principle, the rate of evaporation is proportional to P star minus P. ठीक है। এইবার in a vacuum system, in ultra high vacuum, P টা can conveniently be set equal to 0. It is close to 0. আচ্ছা, নেক্সট হচ্ছে 1 2 3 পয়েন্ট নাম্বার 3। এবার আমরা ভলিউম ডিফাইন করছি, ভিজি and VC, volume of evaporant মানে volume of source material in, এটা হচ্ছে in gas phase, আর এটা হচ্ছে in condensed phase। হলো। Now Clapeyron ইকুয়েশন, সেই থার্মোডাইনামিক্সে পড়েছিলি, যেটা প্রায় কোথাওই খুব একটা ইউজ করিসনি তোরা, তাই না? Now here we will make use of Clausius-Clapeyron equation. So if we define the enthalpy change
from one phase to other. এই যে কনডেন্স ফেজ থেকে গ্যাস ফেজের যে এনথালপি চেঞ্জ, এটাকে আমি যদি ডেল্টা এইচ দিয়ে ডিফাইন করি, দেন অ্যাকর্ডিং টু দ্য ক্লাউসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনটা কেমন দেখতে ছিল সেটা আশা করি মনে আছে। ইট ইজ ডি ডিটি অফ পি স্টার, যেহেতু পিটা ক্লোজ টু 0, so it is proportional to delta H by T into Vg minus Vc, এবং অবশ্যই ভলিউম ইন গ্যাস ফেজ ইজ মাচ গ্রেটার দেন ভলিউম ইন কনডেন্সড ফেজ, therefore delta H divided by T Vg. Now এই গ্যাসের উপর আমি যদি আইডিয়াল গ্যাস ল ইউজ করি, applying ideal gas law on the gas phase, P star Vg equal to RT. তাহলে এখানে এটা কি ছিল বেশ, dP star dt equal to delta H by T Vg, আচ্ছা এটা ইকুয়াল টুই হবে। দেন আচ্ছা এইবার হচ্ছে যে Vg ইকুয়াল টু কি RT বাই P স্টার, or dP star by P star is delta H by RT square dt, or log P star is minus delta H by RT plus some constant, অতএব P star is some constant C1 e to the power minus delta H by RT. এটা কি? এটা হচ্ছে relation between pressure of the atomic beam and the temperature of the source material. প্রথমেই বলা হয়েছিল যে it is usually a function of T only. ওকে, তো সোর্স মেটেরিয়ালের টেম্পারেচার আমি যত বাড়াবো তত ডেল্টা এইচ বাই আরটি এটা কমবে, তত ই টু দ্য পাওয়ার মাইনাস ডেল্টা এইচ বাই আরটি বাড়বে। অ্যাজ এ রেজাল্ট অ্যাটমিক বিমের প্রেসার তত বাড়বে। অ্যাজ এ রেজাল্ট growth rate will also increase. T যত বাড়বে growth rate তত বাড়বে। রিলেশনটা কিরকম গ্রোথ রেটের?
নেক্সট টার্গেট আমাদের যে হাউ গ্রোথ রেট ইজ রিলেটেড টু অল সাচ প্যারামিটার্স। আচ্ছা, if A is the cross sectional area of the atomic flux, মানে ওটা তো একটা এরকম ভাবে বেরোবে, এটা যদি সোর্স হয় তাহলে একটা এরকম ভাবে বেরোচ্ছে, তো সাপোজ দিস ইজ A, then the evaporation rate is given by 1 by A dn dt. n হচ্ছে নাম্বার অফ মলিকিউলস অফ দ্য ইভাপোরেন্ট, ঠিক আছে। নাও according to Hertz-Knudsen equation, the evaporation rate, আচ্ছা evaporation rate নিয়ে কি আগে কোনো কথা বলেছি? Heating, evaporation rate, ambient pressure from the source plus না, এটা নিয়ে কিছু বলা হয়নি আগে। So according to the Hertz-Knudsen equation, the evaporation rate is given by 1 by square root 2 pi m kt p star minus p। তবে এখানে ওনারা আরো একটা কারেকশন ফ্যাক্টর অ্যাড করবেন, which is called the sticking coefficient. Alpha V. ওকে, স্টিকিং কোএফিসিয়েন্টের ব্যাপারটা কি, যে ফ্লাক্সটা ঘুরে আবার ফেরত আসছে একটা পোর্শন, সেই রিটার্ন ফ্লাক্স এদের এই যে রিটার্ন ফ্লাক্সটা সেটার আবার ওই কনডেন্সড ফেজের গায়ে এসে জমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে। সেইটাই ইজ গিভেন বাই দ্য স্টিকিং ফ্যাক্টর, মানে রিটার্ন ফ্লাক্সটা ফিরে এসে আবার অরিজিনাল যে সলিড ফেজ আছে তার গায়ে স্টিক করে যাচ্ছে। ওকে, সো if this is alpha v, then আমরা কি করব, অরিজিনাল যেটা রেট অফ ইভাপোরেশন সেটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করব। ওকে, so according to Hertz-Knudsen equation, the evaporation rate is given by this. এইবার in case of
Knudsen cell মানে হচ্ছে the cell developed by Knudsen এবং Knudsen cells are used in all vacuum system. They are very popular, very efficient এবং এই সমস্ত যে evaporation rate সংক্রান্ত growth rate সংক্রান্ত all calculations, all modeling had been done by Knudsen. এগুলো সব Knudsen সেলের ক্ষেত্রে প্রযোজ্য। তো Knudsen সেলের ক্ষেত্রে alpha v can be equal to 1, p can be equal to 0 আর in vacuum যেটা আরেকটা জিনিস ম্যাটার করবে সেটা হচ্ছে the mean free path of the evaporant atoms. ঠিক আছে, which is given by √2 pi sigma square p. তার মানে যত বেটার ভ্যাকুয়াম তত হায়ার ল্যামডা, ক্লিয়ারলি, কারণ প্রেসার যত কম তত ল্যামডা বেশি এবং অলসো হায়ার দ্য সোর্স টেম্পারেচার হায়ার দ্য ল্যামডা, এবং এটাই আমাদের দরকার। মিন ফ্রি পাথ অফ দ্য ইভাপোরেন্ট অ্যাটমস এটাকেই আমরা বেশি করতে চাই। ওকে, যাই হোক, আমরা তাহলে p0 সেট করতে পারি আর আলফা ভিটাকে আমরা 1 সেট করতে পারি। সো ইন দ্যাট সিচুয়েশন দ্য ইভাপোরেশন রেট নাও becomes this. তাহলে then the film growth rate is given by the evaporation rate multiplied by m by rho. m হচ্ছে atomic mass আর rho is the density. So it becomes this. ঠিক আছে, তাহলে এখানে কি কি প্যারামিটারস থাকছে? m থাকছে, মানে স্কোয়ার রুট অফ m বাই t থাকছে, p স্টার থাকছে, রো থাকছে। তাহলে ফিল্ম গ্রোথ রেটটা এদের উপরে ডিপেন্ড করবে।
এবার source of evaporation দু ধরনের হতে পারে। পয়েন্ট সোর্স, যেটা একটা আইডিয়াল সিচুয়েশন, কিংবা এটা হতে পারে স্মল এরিয়া সোর্স। Now, if we assume point source so if we assume point source, তাহলে জিওমেট্রিটা এরকম হচ্ছে, এটা আমাদের সাবস্ট্রেট, এইটা হচ্ছে পয়েন্ট সোর্স, এবার ধরা যাক যে এই ডিস্টেন্সটা, the perpendicular distance is h, এবং এই পুরোটা সাবস্ট্রেট জুড়েই তো পুরো মানে এটা হবে। তো ধরা যাক আমরা এমন একটা পয়েন্টে ডিপোজিশন বা গ্রোথ রেট কনসিডার করছি যেটা এই সোর্স থেকে যে পারপেন্ডিকুলার ডিরেকশন তার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। তো আমরা এরকম একটা রিজিয়নে ফিল্ম গ্রোথ রেটটা কনসিডার করবো যেটা থিটা অ্যাঙ্গেলে আছে। সো গ্রোথ রেট অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। হ্যাঁ, তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ h এবং distance of the point under consideration from the direct point, this distance is L. Okay, and this is R. এবার the solid angle, the solid angle here is 2 pi. Okay, therefore the flux reaching vertically is the evaporation rate divided by 2 pi the solid angle into r square. যেটা ইভাপোরেশন রেট সেইটা ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স, মানে যেই পয়েন্টটাকে কনসিডার করছি সেইটার ডিস্টেন্স এবং দ্য সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, মানে এটা পুরো ব্যাপারটা বুঝতে পারছিস তো? মানে এটা যদি একটা পুরো স্ফিয়ার হতো, একটা স্ফেরিক্যাল সারফেসের ব্যাপার হতো, তাহলে যেমন আমরা টোটাল ইভাপোরেশনটাকে পুরো সারফেস এরিয়া 4 পাই r স্কোয়ার দিয়ে ভাগ করতাম।
কিন্তু এখানে তো পুরো স্ফেরিক্যাল কোনো ব্যাপার নেই, এখানে বেসিক্যালি তার হাফ। এভাবেও ভাবতে পারিস যে হেমিস্ফেরিক্যাল একটা সিচুয়েশন, কারণ নিচের দিকে তো কিছু যাচ্ছে না। So it is basically ReV by 2 pi r square. Okay. So then the growth rate, the FGR, it is ReV by 2 pi r square into m by rho. এটা যেমন আমরা আগের বার করেছিলাম। এবার r square এর জায়গায় তো আমাদেরকে পুট করতে হবে কিছু একটা। আচ্ছা, এবার এখানে যেটা পয়েন্ট সেটা হলো from geometric consideration, h square plus l square equal to r square, এবং cos theta is equal to h by r. সুতরাং গ্রোথ রেট at point L from vertical point is given by এই পুরো কোয়ান্টিটিটা ইনটু cos theta, মানে একটা কম্পোনেন্ট। কেননা ভার্টিক্যাল ডিরেকশনে যা হবে এই ডিরেকশনে তো সেটার একটা কম্পোনেন্টই যাবে, মানে বুঝছিস তো? ভার্টিক্যাল ডিরেকশনে যে কোনো একটা সলিড অ্যাঙ্গেল, আমি যদি এরকম একটা ভাবি, এই সলিড অ্যাঙ্গেলে একটা ফ্লাক্স আসছে, তাহলে এই ডিরেকশনে তো সেইটা এরকম, তাহলে তার একটা কম্পোনেন্ট অ্যাকচুয়ালি এসে পৌঁছাচ্ছে এখানটাতে। সেই কম্পোনেন্টটা কোন কম্পোনেন্ট কতটুকু পৌঁছাচ্ছে সেটা হচ্ছে cos theta। হলো? এবার আমরা এখানে যা যা পেয়েছি এগুলো সব যদি আমরা বসিয়ে দিই, তাহলে ফিল্ম গ্রোথ রেট becomes ReV into m, নিচে 2 pi rho into h by h square plus l square 3 by 2. ঠিক আছে? So this is our growth rate considering all the factors, the geometry and everything else. Evaporation source আগেই বলেছি, একটা হচ্ছে ডাইরেক্ট ওয়্যার দিয়ে রেজিস্ট্যান্স হিটেড, আর একটা হতে পারে ই বিম, সেটা ডিপেন্ড করছে কোন টেম্পারেচার অবধি উঠতে চাই তার উপর ডিপেন্ড করছে আমি কি ধরনের হিটিং মেকানিজম ইউজ করব। যদি রেজিস্ট্যান্স হিটেড করতে চাই তাহলে ফিলামেন্ট ইউজ করা হয়। ফিলামেন্টস আর ইউজুয়ালি টাংস্টেন, ট্যান্টালাম or molybdenum। এই চয়েস অফ মেটেরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন কোনো মেটেরিয়াল আমরা ইউএসভি সিস্টেমের মধ্যে ঢোকাবো না যেটা অত লো প্রেসারে গিয়ে নিজে নিজেই ইভাপোরেট করতে শুরু করে। মানে আমরা তো একটা ক্লিন এনভায়রনমেন্ট চাইছি, তো ভেতরে যেই কম্পোনেন্টগুলো ঢুকাচ্ছি তাদের অ্যাটমগুলোই যদি মিশে টিশে যায় তো সেটা তো আমরা চাই না। প্লাস তাদের মেল্টিং পয়েন্ট খুব হাই হতে হবে, কারণ ওরা হাই কারেন্ট ক্যারি করছে এবং হাই টেম্পারেচারে যাচ্ছে। সো মেল্টিং পয়েন্ট মাস্ট বি হাই, এবং ওই হাই টেম্পারেচারে ওরা যেন কেমিক্যালি ইনঅ্যাক্টিভ হয় সেটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, এই ব্যাপারগুলো দেখতে হবে। মোটামুটি যে অর্ডারের কারেন্ট ফ্লো করবে সেটা হচ্ছে 200 থেকে 300 অ্যাম্পিয়ার, এবং এই অ্যামাউন্ট অফ এই অর্ডারের কারেন্ট হলে 1800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এর থেকে বেশি টেম্পারেচারে জেনারেলি ওঠার দরকার
হয় না। এবং এইরকম টেকনিকে প্রচুর ধরনের মেটেরিয়ালকে সলিড থেকে গ্যাসে কনভার্ট করা যায়। অ্যালুমিনিয়াম, টিন, ক্রোমিয়াম, গোল্ড, সিলভার এটসেট্রা। এবং কম্পাউন্ডের ক্ষেত্রে সিডিএস, lead সালফাইড, NaCl, KCl, এটসেট্রা। এইবার রেজিস্ট্যান্স হিটিং ফিলামেন্ট বিভিন্ন ধরনের শেপ হতে পারে। হেয়ারপিন স্ট্রাকচার, একদম সলিনয়েডের মতো তুই সেলটাকে পেঁচিয়ে দিলি, সরি সলিনয়েডের মতো সেলটাকে পেঁচানো নয়, সলিনয়েডের মতো একদম সেলের গায়ে হলে সেটাকে ক্রুসিবল স্ট্রাকচার বলে। বাস্কেট স্টাইল হতে পারে। ঠিক আছে, তো বিভিন্ন রকম ভাবে ওয়্যারটাকে ওয়াইন্ড আপ করা যায়। ঠিক আছে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট পিভিডি। পিভিডির একটু ডিটেলে পড়লাম, কেননা পিভিডি মেথড এগেইন মানে অনেক রকম মেথডই অ্যাভেলেবেল, কিন্তু পপুলার মেথডস আর ফিউ। সো পিভিডির মধ্যে এই পুরো ব্যাপারটা ইজ ওয়ান অ্যামাং দেম। ঠিক আছে, এবার কেমিক্যাল ভেপার ডিপোজিশন গুলো অলমোস্ট সেম, কিন্তু সেখানে কেমিক্যাল রিয়াকশন হবে, এইটাই ব্যাপার। তো কেমিক্যাল ভেপার ডিপোজিশনের আমি দেখছি কোনো ইজি মেটেরিয়াল পেলে আমি পাঠিয়ে দিচ্ছি। আর নেক্সট ক্লাসে ভাবছি ক্যারেক্টারাইজেশন টুলগুলো ধরবো। ওকে।